আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বন্ধুদের সাথে জন্য আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের 3 প্রশ্নমালা 3.3। তো আমরা গত ক্লাসে করেছিলাম, আমরা গত দুটো ক্লাস পরপর নিতে পারি নাই অনিবার্য কারণবশত। আজকে আমি তোমাদের সাথে হাজির হয়ে গেছি, তোমাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিব। নানাজন নানা কাজে ব্যস্ত রয়েছে বাসাতে, কেউ টেলিভিশন দেখছে, কেউ গল্পের বই পড়ছে, কেউ নিয়মিত বই পড়ছে। তবে আমার এই ক্লাসটা এখনই যে দেখতে হবে এমনটি নয়, যখন সময় পাবে সেটে থাকবে তখনই তোমরা দেখে নিবে। আমি আজকে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি উচ্চতর গণিত প্রথম পত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আমি চলে যাচ্ছি বোর্ডে। আমি গত ক্লাসে বেশ কিছু অঙ্ক করেছিলাম এবং শেষও প্রায় করে ফেলেছিলাম। 2-1টি অঙ্ক আমি রেখে দিয়েছিলাম তোমাদের জন্য। আমি আজকে তার দুটো একটা অঙ্ক দেখাই দেবো, যেমন 12-1 অঙ্কটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বহু সালে আসছে। আমি অঙ্কটা না করে দিলে মনে হচ্ছে কেউ হয়তো পারে নাই, আমি তাদের জন্য করে দিচ্ছি। প্রথমে আমি অঙ্কটা লিখে নেব। এটা হলো 3.3 হায়ার ম্যাথ এইচ ম্যাথ, ক্লাস হলো একাদশ অ্যান্ড দ্বাদশ, এদের জন্য একটু লিখে দিলাম। তো অঙ্কটা হলো 12-1 মানে 12-1। আমি একটু অঙ্কটা লিখে দিই, কারণ অনেকের কাছে বই নাই। যারা এবার এসএসসি পরীক্ষা ফল পেয়েছো, যারা একাদশ শ্রেণীতে ক্লাস করবে সামনে, তাদের জন্য তাদের কাছে হয়তো বই নেই, আমি জন্য লিখে দিচ্ছি। এ বি সি ডি, এ বি সি ডি বিন্দু 4টির স্থানাঙ্ক, বিন্দু 4টির স্থানাঙ্ক, বিন্দু 4টির স্থানাঙ্ক, বিন্দু 4টির স্থানাঙ্ক যথাক্রমে, যাদের কিছু বই নেই তারা আমার সাথে সাথে অঙ্কটি তুলে নাও। 0, -1, 15-2, -1, 2, 4, -5। সিডি কে এবি রেখাটি, সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে, যে অনুপাতে বিভক্ত করে, যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, তা নির্ণয় করো। এইভাবে অঙ্কটা দেওয়া আছে। তাহলে এখানে 4টা বিন্দু দিয়ে দুটো সরলরেখার কথা বলা হয়েছে। একটা হলো সিডি সরলরেখা আর একটা হলো এবি সরলরেখা। যদি এবি কে সিডি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে লেখা থাকে তাহলে এক ধরনের অ্যানসার হবে, আর সিডি কে এবি রেখাটি লেখা থাকলে অন্যরকম অ্যানসার হবে। তাহলে আমি একটু লিখি যে 4টি বিন্দুর স্থানাঙ্ক। আমি যখন অঙ্কটি করা শুরু করব, এখানে কি লিখেছি আমি, এ বি সি ডি বিন্দু 4টির স্থানাঙ্ক যথাক্রমে, এটা দেওয়া আছে 1, 2, 3, 4। সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো, তা নির্ণয় করতে হবে। এখানে এভাবে আমি একটু লিখে নেই। এখানে এ হলো, এ বিন্দুর স্থানাঙ্ক 0, -1, বি বিন্দুর স্থানাঙ্ক হলো 15-2, সি বিন্দুর স্থানাঙ্ক হলো -1, 2, ডি হলো 4, -5। সিডি কে এবি রেখাটি, তাহলে সিডি আমি একটা রেখা যদি স্থানাঙ্কের মতো করে দেখাই, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে এভাবে আমি একটা স্থানাঙ্ক দেখাতে পারি। এভাবে এটা হলো মূল বিন্দু ও। প্রথম যে বিন্দুটা দেওয়া আছে 0, -1, তাহলে 0, -1 আমি এখানে ধরে নিই যে এটা হলো 0, -1। এখানে আমি ও বিন্দুটা উপরে দিই তাহলে ভালো হবে। এটা হলো এ, 0, -1। আরেকটা হলো 15-2,
15 2, 15 যদি মনে করি অনুমান করি এখানে 15 আর 2 একটু করে, এটা হলো 15 2, এটা হলো বি, এটা হলো 15 2। আমরা যদি যখন গ্রাফ পেপারে আঁকবো তখন বি বিন্দুটা ঠিক এরকম অথবা কাছাকাছি কোন এক জায়গায় হবে। ডান দিকে 15 ঘর আর উপরে 2 ঘর, 15 2। এই রেখাটা আমরা যোগ করে দেব, এরকম যোগ করে দেব, যোগ করে দেব, স্কেল দিয়ে সুন্দর করে আমরা যোগ করে দেব। এবার এবি কে সিডি রেখাটি, সিডিটা কেমন হবে? সিডি হলো -1 2, মানে বাম দিকে 1 ঘর উপরে 2 ঘর। এই যে বাম দিকে 1 ঘর উপরে 2 ঘর মনে করি, এটা হলো সি বিন্দু। আরেকটা হলো 4 5, 4 হলো ডান দিকে 4 ঘর, অনুমান করে 1 2 3 4, আর -5 হলো নিচের দিকে -5, এটা 4 5, এটা হলো ডি, এটা হলো ডি, এখানে লিখি ডি, এটা হলো 4 5। তাহলে আমরা সির সাথে যদি ডি যোগ করে দিই, ওটা একটু আমি মুছে ফেলি আমার সুবিধার জন্য, এরকম যদি যোগ করে দিই, এই যে হয়ে গেল। এই বিন্দুটার নাম কিন্তু ও বিন্দু, মূল বিন্দু। আর এটা হলো এ, এটা কাছাকাছি একটু লিখি এ, আর এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। প্রত্যেকের স্থানাঙ্কটা আমরা বসায় দেব। এ হলো 0 -1, 0 -1, সি হলো -1 2, -1, এই যে 2 হয়ে গেল। বলছে সিডি কে এবি রেখাটি, সিডি রেখাকে কিন্তু এবি রেখা দুটো ভাগে ভাগ করে ফেলছে। সেই ভাগ বিন্দুটার নাম যদি আমরা মনে করি, কি নাম দিতে পারি? সিডি, এটা মনে করি ই। এই ভাগ বিন্দুর নামটা হলো ই, ই। তাহলে সিডি কে এবি রেখাটি দুটো ভাগে ভাগ করছে। সিডি কে এবি রেখাটি এই পাশে এক ভাগ, এই পাশে এক ভাগ, সেই অনুপাতটা আমরা মনে করি m:1, m:1, m:n, সরি m:n। এখন একটু খেয়াল করো যে যদি আমরা এইভাবে না এঁকে অনুমান করে এইভাবে আঁকতাম যে এটা হলো সিডি রেখা দিলাম আর এটা হলো এবি রেখা দিলাম, তাও হবে, নাম্বার কাটবে না। কিন্তু গ্রাফ করে ঘর গুণে গুণে আঁকলে, গ্রাফ পেপার ব্যবহার করলে এক্সামিনার খুশি হবে যে আমি স্থানাঙ্ক বসাতে পারি বা বুঝি। তো এভাবে আমি এঁকে দেখালাম। এখন আমি এই চিত্রটা মুছে ফেলি, এটা মুছে ফেলি। যা লেখা আমি এখানে লিখেছি দেখতে পেয়েছো। এখন আমরা লিখবো যে মনে করি সিডি রেখাটি, মনে করি সিডি কে, মনে করি সিডি কে এবি রেখাটি m:n অনুপাতে, অথবা m1 m2 দেই, সেটাই ভালো হবে। m1 m2, এটা m2 দেই, m1 অনুপাত m2, m1 অনুপাত m2, m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত কোন বিন্দুতে? অনুপাতে ই বিন্দুতে, কথাটা দিয়ে দেই, ই বিন্দুতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। তাহলে কি লিখেছি আমি? মনে করি সিডি রেখাটি, মনে করি সিডি কে এবি রেখাটি, এই যে সিডি কে লেখা আছে, সিডি কে এবি রেখাটি m1:m2 অনুপাতে ই বিন্দুতে অন্তর্বিভক্ত করে। অন্তর্বিভক্ত না লিখলেও অন্তর্বিভক্ত বোঝাবে, কিন্তু বহির্বিভক্তর ক্ষেত্রে বহির্বিভক্ত অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে আমরা ই বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলি। অতএব ই এইভাবে লিখে ব্র্যাকেট দিলে ই বিন্দুর স্থানাঙ্ক বোঝায়। সূত্রটা হলো মনে আছে? m1 x2, আমরা বুঝ লিখি দাগ দিয়ে এরকম। m1 হলো এখানে m1 x2 হলো ডি বিন্দুর ভুজ, প্লাস m2 x1, m2 হলো m2 আর x1 হলো -1। তাহলে -1 ছোট করে এখানে -1 দিয়ে দেই, অসুবিধা নাই। নিচে হলো অনুপাতের যোগফল, অনুপাত রাশির যোগফল m2, কমা, এরপর হলো m1 y2 হলো -5 প্লাস m2, এখানে লিখি y1 হলো 2, নিচে হলো m1 প্লাস m2। আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কেমন হবে? সমান ই, এটা হলো 4m1 মাইনাস m2, নিচে হলো m1 প্লাস m2, কমা 2m2 আমরা আগে লিখি তাহলে ভালো হবে, মাইনাস 5m1, নিচে হলো
m1 প্লাস m2। তাহলে আমরা কোন বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম? ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। সিডি কে, এই যে সিডি রেখাকে এবি রেখাটা দুটো ভাগে ভাগ করছে, এক ভাগে হলো সি, তার দৈর্ঘ্য হলো m1, আর একটা ভাগে দৈর্ঘ্য হলো ডি, তার দৈর্ঘ্য হলো m2। তো এখন দেখো আমরা বলতে পারি যে এ ই বি একই সরলরেখায় অবস্থিত। আমাদের কি বের করতে বলছে? বের করতে বলছে m1 m2 সমান কত, অর্থাৎ এই সিডি কে এবি রেখাটি যে অনুপাতে বিভক্ত করেছে সেটা বের করতে বলছে। আমরা এ ই বি একই সরলরেখায় অবস্থিত। আমি চিত্রটা মুছে ফেলছি, চিত্রটা আমাদের আর লাগবে না। এ ই বি একই সরলরেখায় অবস্থিত। তাহলে এটা একটু মুছে ফেলি সুন্দর করে, সাইড দিয়ে আমি একটু লিখব এরকম। এ ই বি একই সরলরেখায় অবস্থিত, এখানে দাগ দিয়ে দেই। এ ই বি একই সরলরেখায় অবস্থিত, একই সরলরেখায় অবস্থিত। যদি এ ই বি একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে তিনটা বিন্দু যোগ করলে কোনো ত্রিভুজ উৎপন্ন হবে না। তাহলে ত্রিভুজ উৎপন্ন যদি হয় আমরা বলি, তাহলে ক্ষেত্রফল শূন্য হবে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র হলো হাফ, তারপরে হলো এ বিন্দুর ভুজ, এ বিন্দুর ভুজ কত? 0 -1 1 0 -1 1। ই বিন্দুর ভুজ হলো এটা, এই যে এটা হলো ই বিন্দুর ভুজ, 4m1 m2, নিচে হলো m1 m2, তারপরে এই স্থানাঙ্ক হবে কোটি 2m2 5m1, নিচে হলো m1 m2, এটা এখানে 1 একটু কাটা দিতে 1। এ ই বি, বি বিন্দুর স্থানাঙ্কটা কত? 15 2। তাহলে এখানে হলো 15, এখানে হলো 2, এখানে হলো 1 ইকুয়াল টু হলো 0। বুঝতে পারছি কেন 0 হলো? তিনটা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে ক্ষেত্রফল শূন্য হবে। এখন আমরা যদি ক্যালকুলেশনটা করে ফেলি, এই পাশে লেখাগুলো যদি সব মুছে ফেলি তাহলে কেমন হবে দেখো। এটাও মুছে ফেলি, এটাও মুছে ফেলি, এটাও মুছে ফেলি। আচ্ছা ঠিক আছে, এবার ক্যালকুলেশনটা আমরা কেমন করব দেখো। যেহেতু ডান পাশে 0 আছে আমরা এই হাফটা বাদ দিয়ে দেব। এরকম ভাবে প্রথম কলাম যা আছে আমরা লিখে দেব 4m1 m2, নিচে হলো m1 m2, এটা হলো মাইনাস, আমরা কলামটা লিখে ফেলি আগে। এবার দ্বিতীয় কলামের সাথে আমরা তৃতীয় কলাম যোগ করে দেব। যোগ করলে কি হবে? -1 এর সাথে 1 যোগ করলে 0 হয়ে যাবে। তাহলে এটা আমরা 0 লিখে দেই, আর এটার সাথে এটা যোগ করলে এরকম হবে 2m2 5m1 ভাগ হলো m1 m2 1। এই যে যোগ করে দিলাম, আবার 2 এর সাথে 1 যোগ করলে কত হবে? 3। আর 3 নম্বর কলামটা যা আছে তাই লিখব। আমরা একটু সাইড নোট দিব, সাইড নোটে আমাদের এখানে এই জায়গাটা মুছে ফেলে সাইড নোট দিয়ে দেব। যদি কোনো কোথাও ভুল যেতে পারে, ভুল গেলে ক্যালকুলেশনটা নিজে করে করতে হবে। এটা হলো কি করেছি আমরা? 2 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করেছি, তার মানে C2 ড্যাশ কি করেছি? C2 C1 যোগ করেছি বলে এখানে কেটে গেল। এখন দেখো নির্ণায়কের প্রথম সারির দুটো উপাদান শূন্য। আমরা এই অঙ্কগুলো অনেক করেছি। দুটো উপাদান যদি শূন্য হয়, দুটো কলাম যদি শূন্য, কলামে যদি দুটো শূন্য থাকে, সারিতে যদি দুটো শূন্য থাকে, তাহলে সারিতে দুটো শূন্য আছে, যেটা শূন্য না সেটা হলো নন জিরো। এইটা একে আমরা একটা সার্কেল দিয়ে আটকাই দিই, মনে মনে খাতায় দিব না। এই কলাম, সার্কেলের কলাম এবং সার্কেলের সারিটা আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে কি থাকে? ও ডান পাশে একটা শূন্য আছে, এটা কিন্তু বাদ পড়ে গেছে, এটা কিন্তু শূন্য এখানে দিতে হবে। এরপরে লাইনটা হবে আমরা প্রথম সারি এবং 3 নম্বর কলামটা বাদ দিয়ে দেবো। 4m1 m2, নিচে হলো m1 m2, তার নিচে হলো 15। আর এখানে যদি একটু লসাগু করি তাহলে কেমন হবে? 2m2 5m1 যোগ m1 m2, নিচে হলো m1 m2, আর তার নিচে হলো 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা দেখো কেমন ভাবে আমরা তিনটা কলাম তিনটা সারিকে, দুইটা কলাম দুইটা সারিতে পরিণত করে ফেলছি। আশা করি সবাই বুঝেছেন। এর পরের লাইনটা আমি যদি এইখানে করি, ধরবে না, আমি উপর থেকে মুছে ফেলি, পুরো অঙ্কটাই মুছে ফেলি, এই লেখাগুলো ক্লিয়ার করে ফেলি। এই নির্ণয়ের অঙ্কগুলো তো বোর্ডে আসলে ধরে না, ছোট জায়গা। পরের লাইনটা দেখো, এটা হলো 4m1
মাইনাস m2 নিচে হলো m1 প্লাস m2, দুইটা m2 আর একটা m2, এটা হলো 3m2, আর 5m1 থেকে একটা m1 গেল 4m1, নিচে হলো m1 প্লাস m2 আর তার নিচে হলো 15 3, নির্ণায়কের মান 0। এবার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা হবে এরকম, কোনাকুনি গুণ, এটার সাথে এটা হবে 3 × 4m1 মাইনাস m2 নিচে হলো m1 প্লাস m2, নিয়মের মাইনাস, এবার 15 এর সাথে গুণ করতে হবে, এটা 15 × 3m2 মাইনাস 4m1 নিচে হলো m1 প্লাস m2 ইকুয়াল টু 0। এবার যদি আমরা সাইড চেঞ্জ করি এবং 3 দিয়ে যদি ভাগ করে দিই সবাইকে, তাহলে এখানে 3 থাকবে না, এটা হলো 4m1 মাইনাস m2 নিচে হলো m1 প্লাস m2 ইকুয়াল টু 5 × 3m2 মাইনাস m1 মাইনাস 4m1 নিচে হলো m1 প্লাস m2। আমরা নিচ থেকে যদি m1 প্লাস m2 বাদ দিয়ে দেই তাহলে কেমন হয়, এটা হলো 4m1 মাইনাস m2, এটা হলো 3 × 15m2 মাইনাস 4 × 20 m1। আমরা m1 গুলো যদি এক পাশে নিয়ে আসি তাহলে 20 আচ্ছা 24 হবে 24 m1, আর m2 যদি ডান পাশে নিয়ে যাই তাহলে 16 হবে 16 m2 হবে। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে m1 বাই m2 করি সমান 16/24, কাটাকাটি করলে 8 × 2 = 16 3 × 8 = 24, তাহলে দেখো অনুপাত হয়ে গেল। অতএব m1 অনুপাত m2 সমান হলো 2:3। তাহলে অ্যানসারটা কত হবে, অ্যানসার হলো 2:3, তার মানে 2:3, এইভাবে এটা হলো অ্যানসার। তাহলে আমরা অঙ্কটা একবার দেখব, পুরো অঙ্কটা আমার বোর্ডে নাই কিন্তু অনুপাতটা হয়ে গেছে, পুরো অঙ্কটা আমার বোর্ডে নাই, সুতরাং দেখতে তোমাদের একটু অসুবিধা হতে পারে, খাতার থেকে একটু দেখে নাও, একবারে সবাই দেখো যে কোথায় বুঝো নাই বা বুঝতে পেরেছো কোনো সমস্যা আছে কিনা। তো আশা করি সবাই বুঝেছো, অত্যন্ত সুন্দর একটা অঙ্ক, সহজ একটু কিন্তু বড় অঙ্কটা, এটাই পরীক্ষার হলে কিন্তু বাচ্চারা কিন্তু এলোমেলো করে ফেলে, গ্যাস লেগে যায়, ঝামেলা হয়ে যায়। আমি এখন 15-2 নম্বর অঙ্কটা করবো, যে অঙ্কটা আমি আগে পড়াই নাই, 15-2 করাবো, তারপর 16 করাবো। এরপর আমরা এই প্রশ্নমালা থেকে পরের প্রশ্নমালায় চলে যাব। আমি এখন বোর্ডটা মুছে ফেলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের 16 নম্বর ক্লাস, একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য। মনোযোগ দিয়ে প্রত্যেকটা ক্লাস করবে, যারা ক্লাস ইতিপূর্বে মিস করেছে, পাও নাই, সব ক্লাসগুলো সেটে রয়ে গেছে, আমার আইটিতে আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর এখন বিভিন্ন কলেজের সম্মানিত অনেক শিক্ষক মণ্ডলী ক্লাস নিচ্ছেন, প্রত্যেকটা ক্লাস তোমার উপযোগী, তুমি যে ক্লাসে সেই ক্লাসের ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে, দেখবে, তোমার ভালো হবে। টিচাররা অনেক কষ্ট করে সময় দিয়ে তোমাদের জন্য ক্লাস নিচ্ছেন, তোমরা যদি একটু উপকৃত হও তাহলে টিচাররা অনেক খুশি হবেন। আমরা এখন 15-2 নম্বর অঙ্কটা লিখব। 15-2 নম্বর অঙ্কটা করার পরে আমি একটু লিখে দেই 15-2 নম্বর অঙ্কটা। 15-2 15-1 আমি গত ক্লাসে করিয়েছিলাম। এবিসিডি একটি চতুর্ভুজ, এবিসিডি একটি চতুর্ভুজ, এবিসিডি একটি চতুর্ভুজ, ঠিক আছে। এর শীর্ষবিন্দু এবিসিডি এর স্থানাঙ্ক যথাক্রমে কত দেওয়া আছে, যথাক্রমে 1 2 -5 6 7 -4, আরেকটা বৃত্ত হলো k -2। এর ক্ষেত্রফল শূন্য হলে k এর মান কত, এইভাবে অঙ্কটা দেওয়া আছে। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি, চতুর্ভুজের ক্ষেত্রফল জানি। আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলটা এইভাবে বের করব। আমরা প্রথমে লিখব এখানে
এ হলো কত 1 2, বি হলো -5 6, সি হলো 7 -4, ডি হলো কে -2 এরকম। তো 9 10 কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যেভাবে শিখিয়েছিলাম সেইভাবে লিখব শর্ত মতে হাফ। এইভাবে এ বিন্দুর স্থানাঙ্ক হলো 1 2, আমরা এইভাবে লিখব 1 2, বি হলো -5 6, সি হলো 7 -4, ডি হলো কে -2। মনে আছে আবার প্রথমটা শেষে বসাতে হয় 1 2। এভাবে আমরা ক্ষেত্রফল লিখলাম চতুর্ভুজের সমান শূন্য। শূন্য কেন? বইতে এখানে দেওয়াই আছে ক্ষেত্রফল শূন্য, এই জন্য আমরা ক্ষেত্রফলটা শূন্য লিখলাম। যেহেতু 0 হলো ডান পাশে, সুতরাং হাফ আমরা এমনিতেই বাদ দিয়ে দিতে পারবো, হাফ লিখবো না। এরপর আমরা ক্যালকুলেশনটা কিভাবে করি? 1 * 6 মানে 6 প্লাস -5 * -4 মানে 20 প্লাস 7 * -2, তাহলে এখানে মাইনাস 7 × 14 হয়ে যাবে, প্লাস 2 কে হবে ব্র্যাকেটে আটকাই দেব, মাইনাস মাইনাস লিখে এবার উল্টা পাশ দ্বিগুণ হবে, -10 প্লাস 642 -4k -2 = 0। এখন আমরা ক্যালকুলেশনটা করি। 20 আছে 26, অথবা 20 থেকে 14 গেলে 6, 6 আছে 12, 12 প্লাস 2k মাইনাস এখানে হলো 42, 42 থেকে 10 গেলে 32, আর 10 আর 2 12, 10 আর 2 12, 42 থেকে 12 গেলে 30, তাহলে এখানে 30 -4k = 0। এবার যদি ব্র্যাকেট তুলে দেই 12 + 2k -30 + 4k = 0, 4k 2k 6k, আর 30 থেকে 12 গেলে 18। যদি সাইড চেঞ্জ করি আমরা, তাহলে এখান থেকে আমরা এখানে নিয়ে যাই 6k = 18, অতএব k = 3। প্রশ্ন বলছে k এর মান কত? অ্যানসার হলো 3। দেখো তোমাদের অনেক পছন্দের একটা প্রশ্ন, মানে পছন্দের একটা অঙ্ক যা তোমরা 9 করেছো, ঠিক এরকম একটা অঙ্ক করেছো। k এর মান কত? আমরা k এর মান 3 বের করে ফেললাম। আশা করি সবাই বুঝেছো এবং পেরেছো। আমরা এখন এই প্রশ্নমালার সর্বশেষ অঙ্কটা দেখাবো। এই প্রশ্নমালার সর্বশেষ অঙ্ক দেখাবো, সেটা হলো 16 নাম্বারের অঙ্কটা আমরা দেখাবো। তার আগে আমরা এই অঙ্কটা মুছে ফেলবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অথবা তুলেছো। এটা মুছে ফেলি। অঙ্ক যে যত বেশি প্র্যাকটিস করবে তার তত বেশি মনে থাকবে, প্র্যাকটিস না করলে মনে থাকবে না। আমরা আমাদের প্র্যাকটিসটা অনেক ভালো করবো যেন আমরা পরীক্ষায় 79 না পাই। 79 79 পেলে কিন্তু অনেক মন খারাপ হয়, অনেক খুবই মানে কষ্ট লাগে যে আর একটা নম্বরের জন্য 80 পেলাম না। এই জন্য আমরা ওইটাকে আমরা 80 পেয়েও লেটার পাওয়া, এটাও খুব ডেঞ্জার জোন। আমরা লেটার পাবো 90 আপ পেয়ে। আমাদের সব সময় মনে রাখতে হবে 90 আপ পেতে হবে আমাদের, তাহলে আমাদের ভয় থাকবে না। a + b + c = 0, 16 নাম্বারের অঙ্কটা। a + b + c = 0 হলে প্রমাণ করো যে a² bc একটা স্থানাঙ্ক, b² ca আরেকটা স্থানাঙ্ক, আরেকটা হলো c² ab আরেকটা স্থানাঙ্ক, c² ab। বিন্দু তিনটি সমরেখ হবে, বিন্দু তিনটি সমরেখ হবে, বিন্দু তিনটি সমরেখ হবে। এখানে কি বলছে? ABC সমান হবে না, এরা হলো অসমান, তো সমরেখ বললে আমরা বুঝি যে তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত, এবং এই তিনটা বিন্দু দ্বারা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বানাতে চাই তার ক্ষেত্রফলের মান 0 হবে। তাহলে আমরা লিখি যে এখানে তিনটি বিন্দু, a হলো আমরা ধরে নিলাম a² bc, b হলো b² ca, c হলো বড় হাতের c² ab। অতএব ত্রিভুজ ABC মানে ABC ত্রিভুজের ক্ষেত্রফল
এটা সমান হবে 0। তাহলে এবিসি ত্রিভুজ মানে হবে হাফ a স্কয়ার বিসি 1 বি স্কয়ার সি এ 1 সি স্কয়ার এ বি 1 ইকুয়াল টু 0। ডান পাশে যেহেতু 0 আছে সুতরাং হাফ আমরা বাদ দিয়ে দিতে পারবো, ও আমি ভুল বলেছি, প্রমাণ করতে হবে সমরেখ। সুতরাং সমরেখ আমরা শূন্য দিতে পারবো না, আমাদের সমরেখ শূন্য বানাতে হবে, শূন্য তৈরি করতে হবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা হবে 0, তাহলে আমরা বলতে পারবো বিন্দু তিনটি সমরেখ। এখানে তিনটি বিন্দু আমরা এ বিসি ধরে নিয়েছি এবং এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করব। এবার কি করব, প্রথম সারির সাথে দ্বিতীয় সারি বিয়োগ, দ্বিতীয় সারির সাথে তৃতীয় সারি বিয়োগ, প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ, 1 - 1 হলো 0, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সি এ মাইনাস এ বি, 1 - 1 হলো 0, এটা হলো সি স্কয়ার, এটা হলো এ বি, এটা হলো 1। সাইড নোটটা কি হবে, সাইড নোটটা হবে r2 ড্যাশ সরি r2 ড্যাশ ইকুয়াল r2 মাইনাস r1 ড্যাশ, r1 ড্যাশ সমান r1 মাইনাস r2, r2 ড্যাশ সমান r2 মাইনাস r3। তার মানে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ। এখানে দেখো 3 নম্বর কলামে দুইটা উপাদান আমরা শূন্য পেয়েছি, সুতরাং 3 নম্বর কলাম এবং 3 নম্বর সারিটা আমরা বাদ দিয়ে দেব। বাদ দিলে কি থাকে সেটা আমরা লিখব হাফ a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা বাদ দেব, b স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে মাইনাস ca প্লাস bc মাইনাস ab প্লাস ca। এইভাবে আমরা লিখব। কিভাবে লিখেছি, মাইনাস সি আমরা আগে লিখেছি, প্লাস বিসি মাইনাস এবি আগে লিখেছি, প্লাস সি এখানে লিখেছি। আমরা সুবিধা আছে, কমন নেওয়ার জন্য আমাদের একটু সুবিধা হবে। এরপর আমরা লাইনটা এখানে নিব, হাফ আমরা কমন নিব, হাফ এখানে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার, মাইনাস c কমন নিলে a মাইনাস b মাইনাস b কমন মাইনাস a কমন নিলে b মাইনাস c, এইভাবে লেখা যাবে। পরবর্তীতে আমরা এই সাইড নোটটা মুছে দেই, অন্তত সাইড নোটটা মুছে দেই। আমরা প্রথম সারি থেকে আমরা 2 নম্বর কলাম থেকে আমরা মাইনাস কমন নেই, তাহলে একটু সুবিধা হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার, মাইনাস কমন কোথায় নিলাম, এই যে মাইনাস কমন নিলাম, c ইনটু a মাইনাস b, a ইনটু b মাইনাস c। এখন আমরা a মাইনাস b যদি কমন নেই প্রথম সারি থেকে, দ্বিতীয় সারি থেকে যদি b মাইনাস c কমন নেই, তাহলে কেমন হবে, মাইনাস হাফ a মাইনাস b, b মাইনাস c। তাহলে কি থাকে, এখানে থাকে a প্লাস b, আর এখানে থাকে শুধু c, এখানে থাকে b প্লাস c, এখানে থাকে শুধু a। তো আমরা এবার উপরে লেখাগুলো মুছে ফেলি, সব লেখাগুলো মুছে ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে। এটা আমরা মুছে ফেললাম। এরপর আমরা চলে আসবো কোথায়, এইখানে চলে আসি, গুণ গুণ আমরা করে দিই। গুণ না করে প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করে দাও, তাহলে আরো সুবিধা হবে। মাইনাস হাফ ইন্টু a মাইনাস b, b মাইনাস c, তাহলে a প্লাস b প্লাস c, b প্লাস c প্লাস a, প্রথম কলামের সাথে দ্বিতীয় কলাম যোগ করে দিলাম। তাহলে এটা কি করলাম আমরা, c1 ড্যাশ সমান c1 প্লাস c2, সাইড নোটটা দিয়ে দিলাম। এখন আমরা প্রথম কলাম থেকে কমন নিতে পারি, এটা হাফ a মাইনাস b, b মাইনাস c, এটা হলো a প্লাস b প্লাস c কমন নিলাম, এখানে থাকে 1 1 c a। পরবর্তীতে আমরা মাইনাস হাফ a মাইনাস b, b মাইনাস c, আর a প্লাস b প্লাস c এর মান হলো 0, আমরা আগে জানি, কোনাকুনি গুণ করলে a মাইনাস c, তাহলে টোটালটা 0 হয়ে গেল। তাহলে ক্ষেত্রফল 0 হয়ে গেল। যেহেতু ক্ষেত্রফল 0 হয়ে গেল, কাজে আমরা বলতে পারি প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ। অতএব প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ, প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ হয়েছে, সমরেখ, প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ প্রমাণ হয়ে গেল। কত সহজ অঙ্ক, যদি একটু হিসাব করে ক্যালকুলেশনটা করা যায়, কোথাও যদি ভুল না যায়, তাহলে একবারেই মিলে যাবে। অর্থাৎ কোথাও করতে যে একের জায়গায় 2, 2 এর জায়গায় 3, মাইনাসের জায়গায় প্লাস, এরকম কিছু হলেই কিন্তু আর অঙ্কটা মিলবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু
করে ফেলেছি 3.3-এর প্রায় ম্যাক্সিমাম অঙ্কগুলো। এবার উদাহরণে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো তোমরা একটা বাসায় করবে। অনেক সুন্দর সুন্দর কতগুলো একটা উদাহরণ দেখতে পাচ্ছি আমি, সেটা হলো উদাহরণ 3, 1 2 3 তিনটা উদাহরণ আছে, তিনটা উদাহরণই তোমরা করে ফেলবে। আর যে অঙ্কগুলো আমি করি নাই সেগুলো তোমরা বাসায় করে ফেলবে। সবগুলো তো করানো সম্ভব হয় না। এখন আমি 3.4 করাবো, 4 শুরু করবো আজকে, হয়তো কতগুলো করাবো, 4-এর 2টা বা 3টা ক্লাস আমি নিব। সঞ্চার পথ। তো সঞ্চার পথ কাকে বলে? একটা বিন্দু চলার পথকে সঞ্চার পথ বলে। একটা বিন্দু কিন্তু যাতায়াত করার সময় তার সাথে কিন্তু অনেক বিন্দু দেখা হয়। চলমান একটা বিন্দু, যেমন একটা বৃত্ত একটা বিন্দুকে স্থির রেখে আর একটা বিন্দু চলতে থাকে। দ্বিতীয় বিন্দু চলার পথ হলো সার্কেলটা হলো দ্বিতীয় বিন্দুর সঞ্চার পথ। একজন স্টুডেন্ট বাসা থেকে স্কুলে আসে এবং স্কুল থেকে বাসায় যায়, যে পথ দিয়ে সে যায় ওই পথটা হলো তার সঞ্চার পথ। সঞ্চার পথ বলতে আমরা কি তা আমরা বুঝে ফেলেছি। তো আমরা এখন সঞ্চার পথের একটা দুটো অঙ্ক দেখাবো। এটা সবচেয়ে সহজ প্রশ্নমালা 3.4-এর। আমি যে বইটা করাচ্ছি, আমি আগেও বলেছি আমি রূপন্তী প্রকাশনের বইটা করাচ্ছি, আমার কাছে এই বইটা আছে। তোমাদের যে কোনো বই করলেই হবে, যে কোনো বইয়ের যে কোনো প্রশ্নমালা এই প্রশ্নমালার সাথে মিলায় দেখবে 90% অঙ্কের মিল আছে, সুতরাং কোনো অসুবিধা হবে না। তবে একটা বই করলে হবে না, ইন্টারমিডিয়েটে কমপক্ষে 2টা বই করতে হবে। তারপরে টেস্ট পেপার সলভ করলে দেখবে তোমার অনেক অঙ্কগুলো তোমার কমন পড়ে যাচ্ছে, তোমার ভালো লাগবে। যে কোনো টেস্টের কোশ্চেন হোক আর বিভিন্ন বোর্ডের কোশ্চেন হোক, এগুলো দেখলে তোমার কাছে অনেক ভালো লাগবে, ইজি মনে হবে তোমার কাছে। তো আমি এখন পরের প্রশ্নমালাটা শুরু করতে চাচ্ছি। তাহলে 4টা প্রশ্নমালা আমার শেষ হয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় বসে এই অনলাইন ক্লাসগুলো আশা করি তোমাদের ভালো লাগছে। ক্লাসে বসে তো অনেক স্টুডেন্ট একসাথে আনন্দ করতে, কথা বলতে, এই হইচইয়ের মধ্যেও ক্লাসটা অনেক ভালো লাগতো। এখন দেশের প্রেক্ষিতে যে অবস্থা চলছে তাতে করে করোনা ভাইরাসের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের কিছুটা হলেও হেল্প করতে পারছি। সবার কাছে মোবাইল নাই, সবার কাছে টেলিভিশন নাই। তো বর্তমান সরকার চেষ্টা করছেন, যে আপ্রাণ চেষ্টা করছে সবার কাছে এই পড়াগুলো পৌঁছে দেওয়ার জন্য। সংসদ টেলিভিশনের মাধ্যমে, সামনে রেডিওতে এই প্রোগ্রামগুলো যাবে, বিভিন্ন মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, এই যে ডিজিটাল সিস্টেমে যে মোবাইলের যে সুফল আমরা পেতে কিন্তু শুরু করেছি। তো আমরা এখন অনুশীলনী 3.4 একের এক যে অঙ্কটা, সেটা হলো 2 - 1 বিন্দু থেকে, এত বিন্দু থেকে যে সেটের বিন্দু সমূহের দূরত্ব 4 একক, সেই সঞ্চার পথ নির্ণয় করো। সেই সঞ্চার পথ নির্ণয় কর। তাহলে সেট কথাটা বলছে, সেটের মধ্যে কিন্তু অনেকগুলো বিন্দু থাকে। আমরা সেটের অসংখ্য বিন্দু থাকে একটা সেটের। আমি তো বলি যে একটা বৃত্ত যদি আঁকি, একটা বিন্দুকে স্থির রেখে আরেকটা বিন্দু কিন্তু চলতে থাকে, এবং দ্বিতীয় বিন্দু চলার পথ কিন্তু অসংখ্য বিন্দু থাকে। সেই প্রত্যেকটা বিন্দুকে যদি আমরা একটা সেট মনে করি, সেই সেটের একটা বিন্দু আমরা নিব, মনে করি সেটের যে কোনো একটি বিন্দু, মনে করি এভাবে আমরা লিখব, মনে করি সেটের মানে যে বিন্দুটা চলছে, চলমান বিন্দু, সেটের যে কোনো বিন্দু, একটা বিন্দুর কথা বলছি কিন্তু পি আমরা এক্স ওয়াই ধরে নিলাম, আর 2 - 1 একটা বিন্দু দেওয়া আছে। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হলো 4। তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি, শর্ত মতে রুট x - 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার। প্লাস কেন হলো বুঝতে পেরেছো? এখানে -1 আছে, দূরত্ব সমান কত লেখা যাবে? 4 লেখা যাবে। এবার যদি আমরা স্কয়ার করি এবং এই রুটটা তুলে দেই, তাহলে x স্কয়ার - 4x প্লাস 4 y স্কয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 4। দুই পাশ থেকে 4 যদি বাদ দিয়ে দিই আমরা, কি থাকে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0।
x মাইনাস, উত্তরে কিন্তু এইটুকু দেওয়া আছে। এটাকে স্কয়ার করার পরে কি হয়, স্কয়ার করলে x মাইনাস 2 হোল স্কয়ার আর y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 4 4 16, এটা দেওয়া আছে। তুমি যদি এটা লেখো কোনো অসুবিধা নাই। আমি লিখব ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। কি চেয়েছে, সঞ্চার পথ নির্ণয় করো। ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথের সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো যে সঞ্চার পথটা কত সহজ, কত সুন্দর। আমি বলছি যে এর পরের লাইনটা কিন্তু এটা লেখা যায়, এটা লিখে এখানেই অ্যান্সার তুমি লিখে দিতে পারো যে ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। তুমি তো আর পরীক্ষার হলে উত্তর দেখতে পারবে না, আমি তো এখানে বই দিয়ে উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে আমি এখানে এসে অ্যান্সার লিখে দেবো, কোনো অসুবিধা নেই। তুমি এখানে অ্যান্সার লিখে দিলে তাও কোনো সমস্যা নাই। তো এখন আমি 2 এর 1 নম্বর অঙ্কটা দেখাবো। একে আরো একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা তোমরা নিজেরা পারবা। আমি বলছি যে সব অঙ্কগুলো আমি করে দেবো না, আমি ম্যাক্সিমাম অঙ্কগুলো করে দেবো। তো এখন আমি এটা মুছে ফেলতে চাচ্ছি। নেক্সট অঙ্কটা আমি লিখব, তার আগে এটা মুছে দিই। 2 এ কয়টা অঙ্ক আছে, 1 2 3 4 5, 5টা অঙ্ক আছে। এখান থেকে আমি দুটো অঙ্ক দেখাই দেবো। 2 এর 1 অঙ্কটা হলো একটি সেট এমন ভাবে গঠন করা হয়েছে, একটি সেট এমন ভাবে গঠন করা হয়েছে, এমন ভাবে গঠন করা হয়েছে যে B0 বিন্দু থেকে সেটটি, বিন্দু থেকে সেটটি, বিন্দু থেকে সেটটি, সেটটি যে কোনো বিন্দু দূরত্ব, যে কোনো বিন্দুর দূরত্ব, যে কোনো বিন্দুর দূরত্ব y অক্ষ রেখা থেকে, y অক্ষ রেখা থেকে, y অক্ষ রেখা থেকে এর দূরত্বের সমান, এর দূরত্বের সমান, এর দূরত্বের সমান, দূরত্বের সমান সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। এই যে অঙ্কটা আমি লিখলাম। শুধু যাদের কাছে বই নেই তাদেরই আমি একটু লিখতে বলছি, যাদের কাছে বই আছে তারা বইয়ের প্রশ্নমালার সাথে মিলিয়ে নাও। হুবহু কিন্তু তোমার বইয়ের সাথে অঙ্কগুলো মিলবে না, প্রশ্নমালার যে কোনো নাম্বারের সাথে মিলে যেতে পারে, সেই নাম্বারটা তুমি লিখে নেবে, তাহলে তোমার উপকার হবে। আর রূপন্থী প্রকাশনের 1 সালের বইয়ের সাথে 1 সালের বই, কোনো রাইটারের 1 সালের বইয়ের সাথে 1 সালের বই অঙ্কগুলো নাম্বার মিলবে না, সুতরাং তোমাকে মিলিয়ে নিতে হবে কষ্ট করে। একটি সেট, যখন সেটের কথা বলবে সেটের একটা বিন্দু আমরা ধরে নিব। মনে করি সেটের যে কোনো একটি বিন্দু, সেটে যে কোনো একটি বিন্দু P x y এটা ধরে নিলাম। এই বিন্দু থেকে B0 বিন্দু দূরত্ব, এই B0 বিন্দু থেকে এই Px y দূরত্ব কত হবে, B0 বিন্দু থেকে এভাবে লিখব, B0 বিন্দু হতে Px y, এটা হতে Px y এর দূরত্ব সমান root x minus b whole square plus y minus 0 whole square. That means x square minus 2bx plus b square plus y square. এরকম। এবার কি বলছে, যে কোনো বিন্দু দূরত্ব y অক্ষরেখা থেকে এর দূরত্বের, মানে px y এর দূরত্বের। এখন দেখো, একটু দেখো, আমি চিত্রটা এঁকে দেখাচ্ছি, তোমরা কেউ আগানোর দরকার নাই। মনে করো Px y এখানে একটা বিন্দু, এটার নাম হলো P বিন্দু। এই P বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কত, খেয়াল করো, y অক্ষের দূরত্ব হবে এইটা আর এইটা সেম, এই মানটা কিন্তু x, এই মানটা y। তাহলে y অক্ষ থেকে
ওয়াই অক্ষ থেকে একটা বিন্দু দূরত্ব তার ভুজের সমান হয়, তার মানে এক্স এর সমান হবে। অর্থাৎ ওয়াই অক্ষ হলো এটা, ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্ব তার ভুজের সমান, আর ওয়াই অক্ষ থেকে আর এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দু দূরত্ব তার কোটির সমান। এই জন্য এটা এক্স এর সমান হবে। আমরা লিখব যে ওয়াই অক্ষ রেখা থেকে এর দূরত্ব, ওয়াই অক্ষ রেখা থেকে পি এক্স ওয়াই এর দূরত্ব, এইভাবে লিখব। ওয়াই অক্ষ রেখা হতে পি এক্স ওয়াই এর দূরত্ব, পি এক্স ওয়াই এর দূরত্ব সমান ভুজের সমান এক্স। তাহলে এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান হবে। আমরা লিখবো শর্ত মতে, এই যে শর্ত মতে কি হবে, দুটো এখানে রাখি। শর্ত মতে এই দুটো দূরত্ব সমান হবে রুট এক্স স্কয়ার মাইনাস 2bx প্লাস b স্কয়ার প্লাস y স্কয়ার সমান হলো x x। এবার যদি রুট উঠায় যায় স্কয়ার করে দাও তাহলে কেমন হবে, x স্কয়ার মাইনাস 2bx প্লাস b স্কয়ার প্লাস y স্কয়ার সমান হলো x স্কয়ার। লেখাটা স্পষ্ট হচ্ছে না, সুতরাং আমি পেনটা চেঞ্জ করে নেই, এরপরের লাইনটা আমি দুই পাশ থেকে যদি x স্কয়ার বাদ দাও তাহলে কেমন হবে, y স্কয়ার minus 2bx plus b square equal to 0 ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। আমরা কি লিখব, ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ, ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথের সমীকরণ হয়ে গেল। তো একটু দেখে নাও, যারা একটু পিছনে আছে দেখে নাও, আমি দেখার সুযোগ দিচ্ছি। আশা করি দেখতে দেখেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে কথা হলো, দেখা হলো, অনেকক্ষণ অঙ্ক করালাম। আশা করি সবার ভালো লেগেছে। যে যেখানে বুঝতে পারো নাই, যে যেখানে সমস্যা হয়েছে, একটু ভালো করে তুমি তোমার খাতাটা দেখে নিও, অনুরূপ অঙ্কগুলো দেখো, তোমার অনেক ভালো লাগবে। তো ভালো লাগাটা আসলে সময়ের ব্যাপার, সময় নিয়ে দেখতে হয়, সময় নিয়ে বুঝতে হয়, তাহলে তোমার একটা বিষয়কে ভালো লাগে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সাথে আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। সবাইকে শুভেচ্ছা এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমি জামান স্যার, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর 14, ঢাকা। ধন্যবাদ সবাইকে।